আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই নিরাপদে আছো এবং ভালো আছো। বাংলাদেশ সহ গোটা পৃথিবী একটি ব্যতিক্রম সময় পার করছে আমাদের এই আয়োজন সে উপলক্ষেই। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মুস্তফা নাসরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, পরের কিছু স্লাইড তোমাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। চিত্রগুলো দেখে তোমরা একটা অনুমান করো আজ আমরা পদার্থবিজ্ঞানের কোন বিষয়টি পড়ব। একটু ধারণা করা যাচ্ছে কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পড়ার বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা। আমরা প্রথমেই জেনে নেব আজকে আমাদের শিখন ফল কি। আমাদের শিখন ফলে প্রথমে আছে তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা এবং তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করতে পারবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে, তাপীয় সিস্টেমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অভ্যন্তরীণ শক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে, কোন সিস্টেমের তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। আমরা প্রথমেই জানব তাপ ও তাপমাত্রা কি। তোমরা ইতিমধ্যে পড়েছো যে তাপ কি। আমরা জানি যে তাপ এক প্রকার শক্তি, আর শক্তি মানে শক্তিকে রূপান্তর করে কাজ পাওয়া যায় এবং তাপকে বা যে কোনো শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যেতে পারে। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ যা নির্ধারণ করে কোনো বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। আমরা এভাবে বলতে পারি তাপ হচ্ছে কারণ এবং তাপমাত্রা হচ্ছে ফলাফল। আমরা জানি যে তাপের যে একক আছে, আগে ক্যালোরি এককে প্রকাশ করা হতো, বর্তমানে সকল শক্তির ন্যায় তাপকেও জুলে প্রকাশ করা হয়। আর তাপমাত্রার বিভিন্ন রকম একক রয়েছে, যেমন ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন ইত্যাদি। আমরা প্রথমেই পড়ব তাপীয় সমতা। তাপীয় সমতা কি? শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, যেহেতু তোমরা কেউই দ্বিতীয় পত্র বইটি যতদূর সম্ভব জোগাড় করতে পারো নাই, কারণ সমস্ত লাইব্রেরি বন্ধ, সেক্ষেত্রে এবং তোমাদের কাছে প্রথম পত্র বইটি রয়েছে, এই জন্য আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা অবশ্যই কলম এবং খাতার সঙ্গে নিয়ে বসো, সংজ্ঞাগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। যদি না পারো অন্তত তোমরা মোবাইল থেকে ছবিগুলো তুলে রাখার চেষ্টা করবে। আমি তোমাদের অনুরোধ করছি যেগুলো লিখে নেওয়ার জন্য। তাপীয় সমতা। তাপীয় সমতার কি বলা হচ্ছে যে একাধিক বস্তুকে স্পর্শ করলে যদি প্রতিটি বস্তুর জন্য তাপীয় অনুভূতি একই হয় এবং বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান না হয়, তবে বস্তুগুলো তাপীয় সমতায় আছে বলে ধরা হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে রাখি, তবে তারা তাপের আদান প্রদান করে এবং একসময় একই তাপমাত্রা তারা অর্জন করে। এই সময় তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। আমরা এই অবস্থাকে বলছি তাপীয় সমতা। বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা গরম এক কাপ চা আমরা যখন টেবিলের উপর রেখে দিই, সেটি কিন্তু গরম থাকে, কিন্তু অনেকক্ষণ পরে যদি আমরা কোনো কাজের কারণে যদি ভুলে যাই চাটা খেতে, অনেকক্ষণ পরে যে দেখা যায় যে চাটি আর গরম নাই। কি হয়েছে এখানে? আসলে চা থেকে তাপ বা বাতাসে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ একসময় এই স্থানান্তরের ফলে বাতাস এবং চা তাপীয় সমতা লাভ করেছে, ফলে তাদের তাপমাত্রা একই হয়ে গেছে। আমরা তাপীয় সমতার একটা অ্যানিমেশন দেখি। আমরা
এখানে তোমরা খেয়াল করো যে তিনটি ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু আছে। একটি বস্তু এ, তার তাপমাত্রা টি এ, একটি বস্তু বি, তার তাপমাত্রা টিবি, অপর একটি বস্তু সি, তার তাপমাত্রা টিসি। এখানে কারোই তাপমাত্রা সমান নয় এবং এখানে টি এ স্মলার দেন টিসি স্মলার দেন টিবি, অর্থাৎ টি এর তাপমাত্রা টিসির চেয়ে কম, সি এর তাপমাত্রা বি এর চেয়ে কম। এমন তো অবস্থায় তিনটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে, সেক্ষেত্রে তারা পরস্পরের সঙ্গে তাপের আদান প্রদান করছে। সি বস্তু থেকে এ বস্তুতে তাপের আদান আসছে এবং বি বস্তু থেকে সি বস্তুতে তাপ যাচ্ছে। এভাবে এক সময় তারা, দেখো আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডে, আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আদান প্রদানের ফলে এক সময় তারা সমান তাপমাত্রায় চলে আসলো। এটাই হচ্ছে বস্তুর তাপীয় সমতা। আমরা প্রথমেই তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে জানবো এখন। সরি, 1800 শতাব্দীর প্রথমার্ধেই তাপগতিবিদ্যার তিনটি সূত্র বিজ্ঞানীরা জানতে পারেন এবং সেই সময় তিনটি সূত্র নামকরণ করা হয় যথাক্রমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। কিন্তু বিজ্ঞানীরা তখন দেখতে পান যে আরেকটি সূত্রের প্রয়োজন, অর্থাৎ এই তিনটি সূত্রকে স্যাটিসফাইড করে এমন আরেকটি সূত্রের প্রয়োজন। অবশেষে সেই সূত্রটি পাওয়া গেল। সূত্রটি মূলত তাপীয় সমতাকেই প্রতিষ্ঠা করে এবং সেটি তাপমাত্রার একটা সংজ্ঞাই মাত্র বা একটা ধরন মাত্র। তো সেক্ষেত্রে এই সূত্র আবিষ্কারের পরে বিজ্ঞানীরা দেখেন যে এই সূত্রের অবস্থান হওয়া উচিত সবার উপরে, কিন্তু ততদিনে তিনটি সূত্র কিন্তু প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। এমন তো অবস্থায় বিজ্ঞানীরা একটি সমস্যার মধ্যে পড়েন, তারা এই সূত্রটিকে কি নামকরণ করবে। তো অবশেষে বিজ্ঞানী আর.এস. ফাউলার উনি এই সমস্যাটির সমাধান দেন এবং উনি এই সূত্রটিকে নামকরণ করেন শূন্যতম সূত্র। তো এই আমরা তাপগতিবিদ্যার সেই শূন্যতম সূত্র পড়ছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমি বলছি, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ যেটি আমরা অলরেডি কিন্তু স্লাইডে দেখলাম যে দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রা, অর্থাৎ তিনটি ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পরস্পরের সঙ্গে সংস্পর্শে থাকে তবে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে এবং একসময় তারা সবাই তাপীয় সাম্যাবস্থা লাভ করবে। মূলত আমরা যে আমাদের তাপমাত্রা পরিমাপ করি থার্মোমিটারের সাহায্যে, এই থার্মোমিটার তৈরির মূলনীতি কিন্তু এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা এখন পড়ব থার্মোমিতি। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ সংক্রান্ত আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় থার্মোমিতি। আমি আবারও বলছি, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ সংক্রান্ত আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হয় থার্মোমিতি। এবার আমরা জানবো থার্মোমিটার কি। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই বিষয়গুলো একটু লিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা তাপমাত্রা পরিমাপের বিষয়গুলি যদি জানতে চাই, থার্মোমিটার কি করে তৈরি করা হয় বা সেখানে কি করে স্পেলিং করা হয়, এই বিষয়গুলো জানার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জানতে হবে। প্রথমে আমরা জানছি তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম বলা হয় তাপমাত্রার পরিবর্তনের সাথে পদার্থের কিছু ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয়। ওই সকল ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা পরিমাপ করা হয়। ওই সকল ধর্মকে তাপমিতিক ধর্ম বলে। আমরা বলছি যেমন চাপ, আয়তন, রোধ। আমরা কিন্তু জানি যে তাপমাত্রা যদি বাড়ে এটা থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আবারও বলছি যে তাপমাত্রা, আমরা জানি যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিন্তু পদার্থের বা গ্যাসের, বিশেষ করে গ্যাসের চাপের পরিবর্তন হয়, যে কোনো পদার্থের আয়তনের পরিবর্তন হয়, পরিবাহের রোধের পরিবর্তন হয়।
এবং এই পরিবর্তনগুলোকে লক্ষ্য করেই কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয়, এবং এই বৈশিষ্ট্য বা ধর্মগুলোকে আমরা বলছি তাপনীতিক বা উষ্ণতামিতিক ধর্ম। এবার আমরা পড়ব তাপনীতিক পদার্থ। যে সকল পদার্থের এই ধর্মগুলো, যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তাপনীতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্মের কথা, যে সকল পদার্থের এই ধর্মগুলো তাপমাত্রার পরিবর্তনের সাথে সুষম পরিবর্তিত হয় এবং যা তাপমাত্রা পরিমাপে ব্যবহার হয়, ওই সকল পদার্থকে তাপনীতিক পদার্থ বলে। অর্থাৎ তাপনীতিক পদার্থের তাপনীতিক ধর্ম ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পারদ, প্লাটিনাম ইত্যাদি। আমরা যে থার্মোমিটার গুলো দেখতে অভ্যস্ত, যেটি সেলসিয়াস স্কেলে হোক বা ফারেনহাইট স্কেলে হোক, সেখানে কিন্তু তাপনীতিক পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয়, এবং এখানে আমরা দেখি যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পারদের আয়তনের পরিবর্তন হয়। তবে এই আয়তনটাকে আমরা একমুখী করে দিই বলে মনে হয় যেন আমরা পারদ স্তম্ভের দৈর্ঘ্য পরিবর্তন হয়। মূলত কিন্তু এখানে তাপনীতিক পদার্থটি হচ্ছে পারদ, এবং তাপনীতিক যে ধর্ম বা বৈশিষ্ট্যের কথা আমরা বলছি সেটি কিন্তু পারদ। এবার আমরা তাপমাত্রা পরিমাপের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাপমাত্রা পরিমাপের দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে দুই স্থিরবিন্দু পদ্ধতি, এটি পূর্বে থেকে প্রচলিত ছিল, তবে পরবর্তীতে আরেকটি পদ্ধতি চালু করা হয়, সেটি হচ্ছে এক স্থিরবিন্দু পদ্ধতি। প্রথমে আমরা দুই স্থিরবিন্দু পদ্ধতি সম্পর্কে জানব। অর্থাৎ দুই স্থিরবিন্দু, আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটি দুইটি স্থিরবিন্দু আছে, অর্থাৎ দুটি তাপমাত্রাকে স্থিরবিন্দু হিসেবে ধরে তাপমাত্রা যে স্কেল তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতি। এখানে দুই স্থিরবিন্দু পদ্ধতিতে যে দুটি স্থিরবিন্দু ব্যবহার করা হয়, একটি নিম্ন স্থিরবিন্দু এবং আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু। নিম্ন স্থিরবিন্দু যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। অর্থাৎ প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেই তাপমাত্রাকে আমরা নিম্ন স্থির বিন্দু হিসেবে বিবেচনা করছি। ঊর্ধ্ব স্থির বিন্দু যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বলে। এই মৌলিক ব্যবধান, ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং নিম্ন স্থিরবিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে আমরা মৌলিক ব্যবধান বলে থাকি। আমি শিক্ষার্থীদেরকে আবার অনুরোধ করছি, এই সংজ্ঞাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো লিখে নাও অথবা এগুলোকে ছবি হিসেবে নিয়ে নাও, কারণ তোমাদের কাছে এখন বই নেই। ওরা তো এগুলো দেখতে পারবে পরে আবার, তাই না? বারবার। আচ্ছা, আমরা দুই স্থিরবিন্দু পদ্ধতিতে স্কেলিং এর পূর্বে আমরা কিছু তাপমাত্রা সম্পর্কে জেনে নিই। যেমন আমরা এখানে থিটা আইস, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি এটি বরফ বিন্দুর তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রায় বরফ গলে, বিশুদ্ধ বরফ গলে যায়, সেই তাপমাত্রাকে আমরা থিটা আইস দ্বারা ডিনোট করছি। থিটা স্টিম যে তাপমাত্রায় পানি, বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা থিটা স্টিম দ্বারা নির্ধারণ করছি। আমরা যে কোনো থার্মোমিটার ব্যবহার করে যে তাপমাত্রা নির্ণয় করতে চাই, সেটি নির্ণয় তাপমাত্রা, সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। এখন যে কোনো তাপনীতিক ধর্মের সাথেই কিন্তু তাপমাত্রার সম্পর্ক আছে। অর্থাৎ বরফ যে তাপমাত্রায় গলে যায়, সেই তাপমাত্রায় কোনো তাপনীতিক পদার্থের যে ধর্মের মান হয় বা তাপনীতিক ধর্মের যে মান হয়, সেটাকে আমরা বলছি এক্স আইস। এখানে এক্স দ্বারা আমরা তাপনীতিক ধর্মের কে বোঝাতে চাচ্ছি। এই ধর্ম চাপ হতে পারে, এটি আয়তন হতে পারে, এটা রোধ হতে পারে। এক্স এর পরিবর্তে যখন আমরা চাপ ব্যবহার করব তখন পি ব্যবহার করব, যখন আয়তন ব্যবহার করব তখন আমরা ভি ব্যবহার করব, এমনকি যখন আমরা রোধ ব্যবহার করব তখন আর ব্যবহার করব। তো যাই হোক, যে তাপমাত্রায় বরফ গলে যায় সেই তাপমাত্রাকে আমরা থিটা আইস বলি, এবং থিটা আইস তাপমাত্রায় তাপনীতিক ধর্মের মানই হচ্ছে এক্স আইস। যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা থিটা স্টিম বলি, এবং থিটা স্টিম তাপমাত্রায় তাপনীতিক ধর্মের মান হচ্ছে এক্স স্টিম। আর নিম্ন তাপমাত্রা থিটা হলে থিটা তাপমাত্রায় তাপনীতিক ধর্মের মান হচ্ছে এক্স থিটা। আমরা জেনে রাখি যে তাপনীতিক পদার্থের তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপনীতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক।
আমি আবারও বলছি, কোন তাপনীতিক পদার্থের তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপনীতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি যে থিটা মাইনাস থিটা এস অর্থাৎ নিম্ন তাপমাত্রা এবং বরফ বিন্দুর তাপমাত্রা, এই দুটির পরিবর্তন বা পার্থক্য ওই দুটি তাপমাত্রায় তাপনীতিক ধর্মের যে পার্থক্য তার সমানুপাতিক। সুতরাং থিটা মাইনাস থিটা ইজ প্রপোর্শনাল টু এক্স থিটা মাইনাস এক্স আইস। সেখান থেকে আমরা লিখতে পারি থিটা মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স থিটা মাইনাস এক্স আইস। এখানে এ একটি সমানুপাতিক ধ্রুবক। অনুরূপভাবে আমরা থিটা স্টিম মাইনাস থিটা আইস প্রপোর্শনাল টু এক্স স্টিম মাইনাস এক্স আইস লিখতে পারি, যেটি আমরা কিছুক্ষণ আগেই জানলাম। অর্থাৎ তাপনীতিক পদার্থের তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপনীতিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। এই অনুসারেই কিন্তু আমরা এই দুটি সমীকরণকে সাজিয়েছি। অর্থাৎ থিটা স্টিম মাইনাস থিটা আইস প্রপোর্শনাল টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখানেও আমরা সমানুপাতিক ধ্রুবক হিসাবে এ পেয়েছি। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পাচ্ছি এই সমীকরণটি থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলেছি মৌলিক ব্যবধান কি। আমরা বলেছি যে তাপমাত্রায় পানি বাষ্প পরিণত হয় অর্থাৎ ঊর্ধ্বস্থির বিন্দু এবং যে তাপমাত্রায় বরফ গলে নিম্নস্থির বিন্দু, এই দুইয়ের পার্থক্যকে আমরা বলছি মৌলিক ব্যবধান। আচ্ছা, সেই অনুসারে আমরা থিটা স্টিম মাইনাস থিটা আইস এটা সমান সমান আমরা মৌলিক ব্যবধান, যেটি হচ্ছে ক্যাপিটাল এন, লিখছি। আচ্ছা, সুতরাং এভাবে আমরা পাচ্ছি থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, আমরা এই যে সমীকরণটা পেলাম, অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি 3 নম্বর সমীকরণ, এটি হচ্ছে 2 স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, গোটাটাই ছিল তাত্ত্বিক বিষয়, আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, এটাই স্বাভাবিক। তবে আমরা প্রথমেই এই সমীকরণগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমি আবার পেছনে যাচ্ছি। প্রথমত কথা, আমরা তাপনীতিক পদার্থের তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক, এই সূত্রটি থেকেই আমরা নিম্ন তাপমাত্রা এবং বরফ বিন্দুর তাপমাত্রা, এই দুইটির পরিবর্তন, এই দুটি তাপমাত্রায় যে তাপনীতিক ধর্ম এক্স থিটা এবং এক্স আইস তার পরিবর্তনের সমানুপাতিক ধরে আমরা 1 নম্বর সমীকরণ তৈরি করেছি। একই রকম ভাবে যে তাপমাত্রায় বরফ গলে পানি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলছি থিটা স্টিম, এবং যে তাপমাত্রায় বরফ গলে সেটাকে আমরা বলছি থিটা আইস। অর্থাৎ এই দুটি তাপমাত্রার পরিবর্তন এই দুটি তাপমাত্রায় পদার্থের তাপনীতিক ধর্মের পার্থক্যের সমানুপাতিক হিসেবে আমরা লিখেছি থিটা স্টিম মাইনাস থিটা আইস প্রপোর্শনাল টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণটা তৈরি করেছি এবং 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে আমরা এই 3 নম্বর সমীকরণ পেয়েছি, যে 3 নম্বর সমীকরণটি কিন্তু আমাদের 2 স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। আমরা এবার কিছু চিত্রের সাহায্যে এই কি করে থার্মোমিটারে গুলো স্কেলিং করা হয় সেগুলো আমরা দেখব। আমরা জানি যে থার্মোমিটারের বেশ কয়েকটি স্কেল আছে, থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল আছে। তার মধ্যে আমরা বলতে পারি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল ইত্যাদি। তো আমরা এই বিভিন্ন স্কেলিং কি করে করা হয় থার্মোমিটারের ক্ষেত্রে সেটা আমরা এখন কিছু চিত্রের সাহায্যে দেখব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে খুব মনোযোগ সহকারে এই চিত্রগুলো দেখার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 3টি ভিন্ন ভিন্ন থার্মোমিটার তৈরি করা হয়েছে, যাদের গায়ে কিন্তু কোনো দাগাঙ্কিত করা নাই, অর্থাৎ সেখানে কোনোভাবেই তাপমাত্রা পরিমাপের কোনো উপায় নেই। প্রত্যেকটি থার্মোমিটারের নিচেই একটি বাল্ব থাকে, যেটি তাপের সুপরিবাহী। থার্মোমিটারের উপরে অংশে একটি কাঁচনল থাকে, যার ভেতরে পারদ ঝুকানো থাকে। কাঁচনলটির উপরের মুখ বন্ধ করা থাকে। এবার আমরা 3টি ভিন্ন ভিন্ন থার্মোমিটার নিলাম। থার্মোমিটার 3টিতে আমরা একটিতে সেলসিয়াস স্কেল তৈরি করতে চাই, একটিতে ফারেনহাইট স্কেল তৈরি করতে চাই এবং আরেকটিতে কেলভিন স্কেল তৈরি করতে চাই।
তিনটি থার্মোমিটারে সমপরিমাণ পারদ ঢুকানো আছে। প্রথমেই থার্মোমিটার তিনটিকে আমরা এমন কিছু বরফের সংস্পর্শে রাখলাম যে বরফগুলো গলছে। সুতরাং বরফ গলার তাপমাত্রায় কোন একটি সকল থার্মোমিটারের পারদগুলির যে পরিমাণ আয়তন হওয়ার প্রয়োজন, পারদগুলি ঠিক সেই পরিমাণ আয়তনই ধারণ করবে। বেশ কিছুক্ষণ রাখার পরে এই পারদের আয়তনের আর কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা, অনুরোধ করছি যে তোমরা লক্ষ্য করো যে তিনটি থার্মোমিটারের বাল্বগুলোকে বরফের সংস্পর্শে রাখা হয়েছে। পারদগুলো সবগুলোতেই একটি নির্দিষ্ট উচ্চতায় আছে এবং এই উচ্চতায় বা এই যে আয়তন, এই আয়তনটা প্রত্যেকটি থার্মোমিটারের জন্য কিন্তু সমান। এবং এই যে আয়তন, এই আয়তনকেই আমরা বলছি এক্স আইস এবং এই তাপমাত্রাকে আমরা বলছি থিটা আইস এবং এটিকে আমরা প্রত্যেকটি থার্মোমিটারের জন্য নিম্ন স্থির বিন্দু হিসেবে বিবেচনা করছি। এবার বরফ সরিয়ে দিয়ে আমরা থার্মোমিটারের নিচে একটি পাত্র নিয়ে আসলাম। সেই পাত্রে কিছু পানি রাখা হলো। পাত্রে তাপ দেওয়ার ফলে পানিগুলো ফুটতে শুরু করলো। থার্মোমিটারের বাল্বগুলোকে এমন ভাবে রাখা আছে যেন এরা কোনোভাবেই এই ফুটন্ত পানিকে স্পর্শ না করে। বাষ্প দিয়ে বাল্বগুলোর গায়ে লাগছে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে পারদের আয়তন বৃদ্ধি পেতে শুরু করে। এভাবে বাড়তে বাড়তে একসময় বাষ্পের তাপমাত্রা এবং এই পারদের তাপমাত্রা একই হয়ে যায়। ফলে বাষ্পের তাপমাত্রায় পারদ একটি নির্দিষ্ট আয়তন ধারণ করে এবং বাষ্পের তাপমাত্রায় পারদের যে তাপমিতিক ধর্ম সেটাকে আমরা বলছি এক্স স্টিম এবং এই তাপমাত্রাকে আমরা বলছি থিটা স্টিম এবং এই তাপমাত্রাকেই আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু হিসেবে ধরে নিচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে স্টিম বিন্দু। এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা এবার ফুটন্ত পানিকে সরিয়ে দিয়ে আমরা এমন একটা তরল নিয়ে আসলাম যে তরলের তাপমাত্রা আমরা নির্ণয় করতে চাই। আমরা তিনটি থার্মোমিটারের বাল্বকে আমরা ওই তরলের ভেতরে ডুবিয়ে দিলাম। ফলে থার্মোমিটারের পারদগুলি বাল্বের তাপমাত্রার আয়তনে তার যতটুকু বাল্বের তরলের তাপমাত্রায় যতটুকু আয়তন ধারণ করার কথা ততটুকু আয়তন ধারণ করলো এবং এই তাপমাত্রাকে আমরা বলছি থিটা এবং এক্ষেত্রে এই যে তাপমিতিক ধর্ম এটাকে আমরা বলছি এক্স থিটা। এবার তিনটি চিত্রকে আমরা একসঙ্গে করছি, অর্থাৎ প্রত্যেকটি থার্মোমিটারের ক্ষেত্রে আমরা তিনটি বিন্দু নির্ধারণ করেছি। একটি নিম্ন স্থির বিন্দু যেটাকে আমরা তাপমাত্রা হিসেবে বলছি থিটা আইস এবং ওই তাপমাত্রায় যে তাপমিতিক ধর্ম সেটা এক্স আইস। একটি ঊর্ধ্ব স্থির বিন্দু থিটা স্টিম, তার তাপমাত্রা এবং ওই তাপমাত্রায় যে আয়তন সেটি এক্স স্টিম এবং যে তাপমাত্রা আমরা নির্ণয় করতে চাই সেটি তাপমাত্রা থিটা এবং ওই তাপমাত্রায় পারদের তাপমিতিক ধর্মের মান এক্স থিটা। এবার সেলসিয়াস স্কেলে এই নিম্ন স্থির বিন্দু অর্থাৎ থিটা আইস এর মান বিজ্ঞানী সেলসিয়াস উনি নির্ধারণ করলেন 0, সংখ্যার সর্বনিম্ন সংখ্যা হিসেবে উনি এটিকে নির্ধারণ করলেন 0 এবং ঊর্ধ্ব স্থির বিন্দুকে উনি 100 ধরলেন এবং এভাবে উনি এই 100 ঊর্ধ্ব স্থির বিন্দুর মান 100 এবং নিম্ন স্থির বিন্দুর মান 0 ধরে এই ব্যবধানটাকে উনি 100 করলেন, অর্থাৎ সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধানের মান হচ্ছে 100। এবার এই মোট দূরত্বটাকে উনি 100টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের নাম দিলেন 1 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী ফারেনহাইট, ইনি একজন জার্মান বিজ্ঞানী, উনি নিম্ন স্থির বিন্দুর নাম দিলেন বা মান দিলেন 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মান দিলেন 212 ডিগ্রি ফারেনহাইট এবং এনার স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধানের মান হলো 180, অর্থাৎ সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যে মৌলিক ব্যবধান ছিল 100, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেই মৌলিক ব্যবধানের মান হলো 180 ফারেনহাইট। এবার এই দূরত্বটাকে 180 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের নাম দিলেন 1 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন নিম্ন স্থির বিন্দুর মান ধরলেন 273 এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মান ধরলেন
373। কেলভিন স্কেলে মৌলিক ব্যবধানের মান 100 এবং সেক্ষেত্রে এই মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের নাম দেওয়া হলো 1 কেলভিন। এখন বিজ্ঞানী সেলসিয়াস সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন মান হিসেবে 0 কে ধরলেন এবং 100 কে উনি ধরে নিলেন একটি সুবিধাজনক সংখ্যা হিসেবে। কিন্তু ফারেনহাইট স্কেলের এই মান নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটি আমরা জানি উনি কেন 32 ধরলেন। বিজ্ঞানী ফারেনহাইট সেই সময় বিশুদ্ধ বরফ, পানি এবং এক ধরনের লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড এই তিনটির মিশ্রণের তাপমাত্রা পেয়েছিলেন, সর্বনিম্ন তাপমাত্রা উনি ওনার ল্যাবে যা পেয়েছিলেন এটাকে 0 ধরে বিশুদ্ধ বরফ এবং পানির যে সংমিশ্রণ অর্থাৎ বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটির তাপমাত্রা উনি পেলেন 32 এবং মানবদেহের তাপমাত্রা উনি পেয়েছিলেন 96। এভাবে উনি এই তিনটি স্থিরবিন্দুর সমন্বয়ে ফারেনহাইট তাপমাত্রা পরিমাপ করতেন। কিন্তু পরবর্তীতে ওনার মৃত্যুর পরে এটির সংশোধন আনা হয়, অর্থাৎ সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা পাওয়া যায় 98.6 এবং এভাবেই ঊর্ধ্ব স্থিরবিন্দু অর্থাৎ স্ফুটনাঙ্কের যে মান সেটি নির্ধারণ করে 212 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ উনি 32 নিম্ন স্থিরবিন্দু অর্থাৎ পানি যে বরফ যে তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাকে 32 ধরেছিলেন, কারণ উনি সেই সময় বরফ, পানি এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণের তাপমাত্রাকে 0 ধরে বরফ যে তাপমাত্রায় গলে সেটাকে ধরেছিলেন 32 এবং শরীরের তাপমাত্রাকে ধরেছিলেন 96। পরবর্তীতে সংশোধন করে শরীরের তাপমাত্রা পাওয়া যায় 98.6 এবং এভাবে এই তিনটি সমন্বয়ে ঊর্ধ্ব স্থিরবিন্দুর তাপমাত্রা ধরা হয় 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা আবার সমীকরণে চলে আসি, যেটি আমরা জানছিলাম যে 3 নম্বর সমীকরণ। তো তাহলে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, চিত্র থেকে আবারও দেখি প্রত্যেকটি থার্মোমিটারের জন্যই, সেটি সেলসিয়াস স্কেলে হোক বা ফারেনহাইট থার্মোমিটার হোক বা কেলভিনের স্কেল হোক, প্রত্যেকটি থার্মোমিটারের জন্যই থিটা আইস মাইনাস থিটা স্টিম এবং থিটা স্টিম মাইনাস থিটা আইস এই অনুপাতটা সমান, অর্থাৎ সেক্ষেত্রে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস এই অনুপাতটা প্রত্যেকটি থার্মোমিটারের জন্যই সমান। সুতরাং এই অনুপাতটিকে যদি আমরা তিনটি থার্মোমিটারের জন্য ব্যবহার করি তাহলে আমরা পেতে পারি সি মাইনাস 0 ডিভাইড বাই 100, এফ মাইনাস 32 ডিভাইড বাই 180, কে মাইনাস 273 বাই 100। আমি আবারও বলছি, আমরা যদি প্রত্যেকটি থার্মোমিটারের জন্যই যদি এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস এই অনুপাতগুলি সমান হয়ে থাকে, তবে আমরা একটু পিছনে যাচ্ছি। এই চিত্রে আমরা দেখি সেলসিয়াস স্কেলে, অর্থাৎ এটি যদি সমান হয় প্রত্যেকটি থার্মোমিটারের জন্য থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস অনুপাতগুলি সমান হবে, সেক্ষেত্রে আমরা সেলসিয়াস স্কেলের জন্য নির্ণয় তাপমাত্রাকে সি দ্বারা প্রকাশ করি। সেলসিয়াস স্কেলে আইসের তাপমাত্রাকে 0 ধরা হয়, সেলসিয়াস স্কেলে স্টিমের তাপমাত্রাকে 100 ধরা হয় এবং আইসের তাপমাত্রাকে 0 ধরা হয়। এভাবেই আমরা লিখতে পারি ফারেনহাইট স্কেলের জন্য নিম্ন তাপমাত্রা এফ, বরফের তাপমাত্রা অর্থাৎ নিম্ন স্থিরবিন্দুর মান 32, এখানে স্টিম বিন্দুর মান 212, আবারও 32 সমান সমান কেলভিন স্কেল আমরা লিখতে পারি নিম্ন তাপমাত্রা কে, বরফ বিন্দু বা নিম্ন স্থিরবিন্দুর তাপমাত্রা 273, স্টিম বিন্দুর মান 373 এবং বরফ বিন্দুর মান 273। আমরা এভাবেই আমরা তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করছি, যেটি তোমাদের এই স্লাইডের সর্বনিম্ন সমীকরণটিতে দেখানো হচ্ছে, অর্থাৎ এদের
মৌলিক ব্যবধান এখানে আমরা পাচ্ছি 100, এখানে পাচ্ছি 180 এবং এখানেও পাচ্ছি 100। এবার শিক্ষার্থীরা আমরা এই সমীকরণটা আরেকভাবে লিখতে পারি, অর্থাৎ যদি নিচের 100, 180 এবং 100 কে আমরা যদি 20 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা লিখতে পারি c/5 is equal to f minus 32/9 is equal to k minus 273/5। অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্যই এই সমীকরণটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এবার কিছু অঙ্ক করব এই সূত্রের সাহায্যে। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কে একটু পড়ি। 98.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু 98.6 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা। আমরা এটি কিন্তু যে থার্মোমিটার ব্যবহার করি সেটি কিন্তু ফারেনহাইট থার্মোমিটার। আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি আমরা সেটি হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, এবং সেই থার্মোমিটারে কিন্তু আমাদের স্বাভাবিক তাপমাত্রা দেখায় 98.6 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমরা জানতে চাই এটি সেলসিয়াস স্কেলে কত হবে। তো সেক্ষেত্রে আমরা যখন সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, আমরা এই সমীকরণটি শুধুমাত্র প্রথম অংশ দুটি নিব এবং এখান থেকে আমরা লিখতে পারছি, বা আমাদের জানতে চাওয়া হয়েছে সি এর মান কত। এখানে দেয়া আছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এটি কত? তা আমরা এই সমীকরণে এফ এর মান 98.6 বসিয়ে দিলাম। আমরা এখান থেকে পাচ্ছি C is equal to (98.6) ক্যালকুলেটর আছে 66.6। আচ্ছা, এটি 39.9 আসার কথা। আচ্ছা, যাক, প্রিয় শিক্ষার্থী, তোমরা এটি একটু ক্যালকুলেটর চেপে একটু জেনে নিও যে এই তাপমাত্রাটি কত আসে। এটি 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেলসিয়াস স্কেলে প্রকাশিত তাপমাত্রাকে আমরা ফারেনহাইটে প্রকাশ করতে পারি, বা ফারেনহাইটে প্রকাশিত তাপমাত্রাকে আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে পারি এই সূত্রের সাহায্যে। আমরা এবার দ্বিতীয় অঙ্কটির দিকে একটু খেয়াল করি। সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য ফারেনহাইট স্কেলে কত পার্থক্য হবে? সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য ফারেনহাইট স্কেলে কত পার্থক্য হবে? এই অঙ্কটি দেখে কিন্তু আমাদের অনেক সময় ভুল হতে পারে। যেমন আমরা ভাবতে পারি যে এই সূত্র দিয়ে হয়তো বা এটি করা সম্ভব, কারণ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, সেটি ফারেনহাইট স্কেলে কত?
তো আমরা অঙ্কটি করছি। আমরা জানি যে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত 100 এবং ফারেনহাইটের মৌলিক ব্যবধান কত 180। এই মৌলিক ব্যবধান সমান ধরে আমাদের এই অঙ্কটি করতে হবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান সমান সমান 180 ডিগ্রি ফারেনহাইট ব্যবধান বা পার্থক্য। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান সমান সমান 180/100 এবং আমাদের এখানে প্রশ্নে যা বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান সমান সমান, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 180/100 ইন্টু 20। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি 5 আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য সমান সমান ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য, 36 ডিগ্রি ফারেনহাইট পার্থক্য। অর্থাৎ এটি কিন্তু সরাসরি আমরা c/5 = f-32/9 এই সমীকরণে ফেলে এই অঙ্কটি করলে কিন্তু হবে না, আমাদেরকে এইভাবে এই অঙ্কটি করতে হবে। আমরা এবার দেখব একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3 নম্বর অঙ্ক যেটি, এখানে বরফ বিন্দুর মান 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দুর মান 115 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে এবং কোন একটি বস্তুর প্রকৃত তাপমাত্রা অর্থাৎ সঠিক তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস হলে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে সেটির পাঠ কত হবে। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের এর অর্থ হচ্ছে অর্থাৎ ওই থার্মোমিটারটি সেলসিয়াস স্কেলে যদি বরফ বিন্দুর মান 0 হওয়া উচিত কিন্তু সেটি 0 হচ্ছে না, তার চেয়ে কম বা বেশি, এখানে দেখতে পাচ্ছি যে সেটি দেখাচ্ছে 5 ডিগ্রি। কিন্তু স্টিম বিন্দুর মান সেলসিয়াস স্কেলে সঠিক মান হওয়া উচিত 100, কিন্তু এখানে দেখাচ্ছে 115। কিন্তু থার্মোমিটার সেটি সঠিক হোক বা ত্রুটিপূর্ণ হোক, সকল থার্মোমিটারের জন্যই কিন্তু x θ - x ice x steam - x ice অনুপাতটা সমান, অর্থাৎ θ - θ ice θ steam - θ ice অনুপাত সমান। অর্থাৎ সকল থার্মোমিটারের ক্ষেত্রে সুতরাং আমরা এই অনুপাত অনুসারে আমাদের যে অঙ্ক সেখানে এই অনুপাতে যে মানটাগুলো বসিয়ে দিই, যেমন সেলসিয়াস স্কেলে আমরা জানি যে আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মান দেওয়া আছে 50। সুতরাং সেলসিয়াস স্কেলের জন্য থিটার মান 50। আমরা জানি যে সেলসিয়াস স্কেলে অঙ্কের ভিতর দেওয়া থাকুক বা না থাকুক সঠিকভাবে সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুর মান হচ্ছে 0। সুতরাং থিটা ইজ 0, থিটা স্টিম 100, আবার থিটা এর মান 0। এটি তাহলে থিটা মাইনাস থিটা এস থিটা স্টিম মাইনাস থিটা এস, এটি হচ্ছে সেলসিয়াস স্কেলের মানগুলো বসালে আমরা এটাই পাচ্ছি। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য কিন্তু এই অনুপাতটি একই সমান, তাই যদি হয় তাহলে আমরা এটা সমান সমান এবার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ওই অনুপাতগুলোতে মান বসিয়ে দিই। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে
আমাদের মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা 50 সেটাই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত আমরা ধরে নিচ্ছি সেটি হচ্ছে থিটা। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে থিটা আইস এর মান হচ্ছে 5, হিট এস্টিমের মান 155। সুতরাং আমরা এখান থেকে মান বের করলে আমরা পাচ্ছি 68 ডিগ্রি সেলসিয়াস। আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে সবাইকে 4 নাম্বার অঙ্কটি বাসায় মানে করার জন্য বা চেষ্টা করার জন্য অনুরোধ করছি। একইভাবে একই অঙ্ক এখানে বলা হচ্ছে শুধুমাত্র কি এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে পাঠটি দেওয়া আছে সেটা প্রকৃত থার্মোমিটারে কত, অর্থাৎ এখানেও একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বলা হচ্ছে যেখানে বরফে 10 ডিগ্রি এবং কি বাষ্পে 120 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিচ্ছে, অর্থাৎ এটি ত্রুটিপূর্ণ পাঠ। এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পাঠ সেটি প্রকৃত তাপমাত্রা কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তোমরা এটা বাসায় চেষ্টা করবে। এবার আমরা 5 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করি। এখানে একটি স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটারের কথা বলা হচ্ছে। আয়তন স্থির, অর্থাৎ সেক্ষেত্রে চাপ ভ্যারি করবে, অর্থাৎ এটা একটি চাপ থার্মোমিটার। যে কোনো থার্মোমিটারের নামকরণ করা হয় কোন ধরনের তাপমিতিক পদার্থ বা তাপমিতিক ধর্ম ব্যবহার করছে তার উপর নির্ভর করেই ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলা হচ্ছে যে একটা হাইড্রোজেন থার্মোমিটারে তরল বায়ু বরফ ও বাষ্পে স্থাপন করলে যথাক্রমে 23.5 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার এবং 102.4 সেন্টিমিটার পারদচাপ নির্দেশ করে। তরল বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? এখানে কিন্তু আমাদের তাপমাত্রাটা বের করতে বলছে ফারেনহাইট স্কেলে। আমরা দুই স্থির বিন্দু পদ্ধতিতে আমরা এই যে 3 নম্বর সমীকরণ যেটি বলা হচ্ছে যে দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি, এই সমীকরণ অনুসারে আমাদের এই অঙ্কটি করা সম্ভব। অর্থাৎ আমাদের আবার আমরা লিখছি যে তাহলে আমরা দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু x থিটা মাইনাস x আইস x স্টিম মাইনাস x আইস। এই সমীকরণ অনুসারে আমরা এই অঙ্কটি করতে চাই। এখানে যে হাইড্রোজেন থার্মোমিটারের কথা বলা হচ্ছে যেটি কোনো তরল বায়ুতে যার তাপমাত্রা, অর্থাৎ তরল বায়ুতে যার তাপমাত্রা প্রকাশ করছে বা তাপমিতিক ধর্মের মান দেখাচ্ছে 23.5, অর্থাৎ এটি যেহেতু একটি চাপ থার্মোমিটার সুতরাং আমরা এক্ষেত্রে পি থিটা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বরফে এই তাপমিতিক ধর্মের মান পি আইস ইজ ইকুয়াল টু আমরা লিখছি 75 সেন্টিমিটার এবং বাষ্পে এই চাপের মান হচ্ছে 102.4 সেন্টিমিটার। সুতরাং আমাদেরকে এটি কিন্তু সরাসরি ফারেনহাইটে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এই সমীকরণে এই মানগুলি বসাবো, তবে এখানে ফারেনহাইট স্কেলের মানগুলো বসাতে হবে। অর্থাৎ থিটার পরিবর্তে আমরা এখানে লিখবো এফ থিটা আইস ফারেনহাইট স্কেলে 32, ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানের মান 180 এবং এখান থেকে আমরা x থিটার পরিবর্তে আসলে আমরা বসাবো পি থিটা যেটির মান এখানে আমরা পি থিটার মান বসাচ্ছি 23.5, পি আইস এক্স আইস এর পরিবর্তে পি আইস বসাবো অর্থাৎ 75 সেন্টিমিটার, এক্স সিস্টেমের পরিবর্তে আমরা বসাবো 102.4
এবং এক্স আইস এর মান বসাবো পি আইস এর মান 85। আমরা এখান থেকে সরাসরি এফ এর মান পেয়ে যাব। শিক্ষার্থীদের অনুরোধ করছি যে তোমরা বাসায় এই অঙ্কটুকু করে নেবে। এখানে যে মানটি আসবে সেটি হবে ফারেনহাইট স্কেলের মান। যদি একই অঙ্কে যদি আমাদের সেলসিয়াসে মানটি বের করতে বলা হতো তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কি করতাম, এখানে থিটার পরিবর্তে এফ না ধরে আমরা সি ব্যবহার করতাম, থিটা আইস এর 32 না ধরে, অর্থাৎ সেলসিয়াস স্কেল আমরা জানি যে থিটা আইস এর মান কত হয় 0 এবং সেলসিয়াস স্কেল মৌলিক ব্যবধানের মান কত হয় 100। আমরা এটা যদি এখানে বসাতাম তাহলে সেই একই সমীকরণ থেকে আমরা এই মানে অর্থাৎ এই মানগুলো দ্বারাই আমরা সেলসিয়াস স্কেলের মান বের করে নিতে পারতাম। তো সুতরাং বের করতে পারছো? আচ্ছা থাকুক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা 6 নম্বর অঙ্কটা এখানেও দেখে একই নম্বর অঙ্ক, কিন্তু এটি সেলসিয়াস স্কেলে ব্যবহার করতে মানে বের করতে বলা হচ্ছে, একই ধরনের অঙ্ক। 5 নম্বর অঙ্কের অনুরূপ হচ্ছে 6 নম্বর অঙ্ক, সেটি 5 নম্বর অঙ্কে আমরা ফারেনহাইট স্কেলে বের করলাম, কিন্তু 6 নম্বর অঙ্কে এটা আমাদের সেলসিয়াস স্কেলে নির্ণয় করতে বলা আছে। 6 নম্বর অঙ্কটি তোমাদেরকে বাসায় চেষ্টা করার জন্য অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আবার ইনশাল্লাহ দেখা হবে এভাবেই। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সময়ে তোমাদের সকলকে অনুরোধ করছি বাসায় অবস্থান করার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে সকল নিয়ম নির্দেশনাগুলি দেওয়া হয়েছে তা যথাযথভাবে মানতে, বিশেষ করে একদম প্রয়োজন ছাড়া বাসার বাইরে মোটেই বের হবে না, এমনকি অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করবে না বের হওয়ার জন্য। কিছু সময় পর পর হাত ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। পারতপক্ষে বের হবে না, কিন্তু যদি বের হতে হয় মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে। তোমাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। ধন্যবাদ।